কদিন আইটিতে থেকে আমি দেখেছি ওখানে রাউন্ডার ব্লকে 5 জন ডিউটি করেন, তাদের মতো যোগ্য মানুষ সেবা করছেন এটা আমি কল্পনাই করতে পারি না। একজনকে আমি দেখেছি, মনে আছে, আমার একদম বাইরের দরজার 8 নম্বর ইয়েতে ছিল আমার বেডটা, বাইরে সারা রাত তার ডিউটি কিন্তু বসেই থাকতেন রাত 10টা থেকে সকালে নিচের টেবিলে ছোটো একটা খোপ ভরা 4 জন যেতেন মাঝে মাঝে, কিন্তু রাখলে আসতে মানে একেবারে দৌড়ে হুড়মুড় করে আসে না। আমরা জানেন যে আমরা অধৈর্য হয়ে রাখলেও তার সময়, এবং আমি কাছে থাকতাম বলে ওই 7 দিন ধরে নবীনপত্র ছাড়াই চলেছিলাম, এই ওই গলায় যতটুকু সম্ভব ডেকে দিতাম, ভেতরে যাতে তাদের গলা শোনা যেত না বলে সিস্টারকে ডাকতাম। কিন্তু একবার 6 দিনের মধ্যে একবার আমি দেখিনি যে টাকা হয়েছে অতটা আসেনি, এরকম নয়, দেরি করে এসেছি কিন্তু এসেছি। এবং অন্যান্যদের মতো তারপর তখন কেবিনে গেলাম, সেখানে যে একজন নার্স মানে সেবিকা আমাকে দেখাশোনা করেছে, তাদের কাছ থেকে সব শুনেছি। এবং এই লিমিটেড ব্যবস্থার মধ্যেই চিকিৎসার ব্যাপারে আমার কোনো রকম কোনো অভিজ্ঞতা না অভিযোগ, সেটা সাধারণত এইসব ক্ষেত্রে মামার জোরে হয়, আমার ভাগ্নে ভাগ্নির জোরে হয়েছে, এইটুকুই তফাৎ, কিন্তু হয়েছে তো অস্বীকার করার উপায় না। এবং সেই কারণেই অনেকেই অবাক হয়েছেন যে 5 তারিখে ভর্তি হয়ে 9 তারিখে কী করে অপারেশন হয়, কিন্তু আমার হয়েছে। যে এটা গেল হাসপাতালের একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে আমি কিন্তু এখনো মনের প্রাণে বিশ্বাস করি, এবং আপনাদেরও অনেকে বিশ্বাস করতে বলি, যে ক্যান্সার রোগটা কিন্তু আমাদের দেশে এখনো চিকিৎসার শাস্ত্রগত কোনো ব্যাধি নয়, সম্পূর্ণ সামাজিক এবং অর্থনৈতিক ব্যাধি। মানুষকে এই রোগটা সম্পর্কে কিছু জানানো যেভাবে হচ্ছে তা দিয়ে কোনো কিছু হবে না। ওখানে পেশেন্ট আমার গড়ে 10 জনের মধ্যে একজন তার প্যানক্রিয়াস রয়েছে, আমাকে জিজ্ঞেস করছেন প্যানক্রিয়াস কি। আমার শ্যালক আমাকে গিয়ে বললো যে অঙ্কোলজিস্টের কাছে যাচ্ছি, অঙ্কোলজিস্ট কী ডাক্তার, কী করে তার। আবার শুনছি প্যানক্রিয়াস নাকি প্লাস্টিকের হয়, কেটে বাদ দিয়ে প্লাস্টিক বসিয়ে দেবে। হ্যাঁ মশাই, এসব হয় না, কীসব কথাবার্তা হয়। সেই ভদ্রলোক আমার পরে তার অপারেশন সেরকমই হয়েছে। একদিন আমার ছুটির আগের দিন আইটিইউ বয় উনি আমাকে এসে বললো যে কাকা আপনাকে আমাদের একজন পেশেন্ট আমাদের ডাকছে। কে ডাকছেন? কে দেখি সেই ভদ্রলোক 1 নম্বর বেড। বলে দেখুন আমি তো ফিবের পেশেন্ট, এখানে 3 দিন হয়ে গেল, এরা বলছেন যে এখানে নাকি 50 টাকা দিতে হয়, আমার 150 টাকা হয়ে গেল, আমি টাকা দেবো করতে, আপনি ওদের বলুন যে আমায় ছেড়ে দিন। আমরা আপনি কেমন আছেন আগে বলুন, টাকার কথা পরে ভাবলে হতে চলে। বলে কী বলছেন, টাকার কথা পরে ভাববো? সে ভদ্রলোক বাঁচার মতো কেস নয়, তিনি ওদের বেঁচে উনি, কিন্তু তার মাথার মধ্যে ওইটা রয়েছে। যেদিন আমার অপারেশন হবে সেদিন সকালে আমি চা বিস্কিটটা খেয়ে ফেলেছি এবং ব্রেকফাস্টটা দিয়ে গেছে। ওদের ব্রেকফাস্ট হচ্ছে 4 পিস স্লাইস ব্রেড, একটা কলা সোনাপুরি, একটা সেদ্ধ ডিম, দুধ চাইলে দুধ। আমি নিয়ে ফেলেছি মানে আমি অপারেশন হবে বলে আমি আগে চান করতে গেছি, যে চান ফেলেন হবে, চানটা করে আসি, এসে থেকে দিয়ে গেছে। তখন আমাদের যে ঘরটা যিনি পরিষ্কার করতেন তার নাম যদীশ বেদ, আমি প্রথম পাণ্ডব করে ডাকতাম। সে আমার লুঙ্গি ধুয়ে দিত 5 টাকা করে, আপনার শোনার জন্য নয়, 5 টাকা করে। কিন্তু আমি তাতে আমার বেশ মজাই লাগলো যে ওই যে সেই দাপট দিলেন যে না জেনে জুয়া খেলেছিল, এইটা তার শাস্তি, যে আমার লুঙ্গি দিয়ে 5 টাকা পায়, মানে এতদিন পরে। এটা বেরো বেশি জানা ছিল না, পরে। যাই হোক, আমি যুধিষ্ঠিরকে বললাম দেখুন তো আমি তাকে খাবো না, খাবারগুলো এখানে এরকম নষ্ট হবে, তো ওরা আমাদের খবর দিচ্ছি। ওরা কিন্তু ফেরত চায় না, ক্যান্টিনের ছেলেগুলি নিয়ে গেল। তখন আমার হচ্ছে 411, 12, 13 থেকে 15 নম্বর বেডে যিনি ইয়াং ছেলে, চোয়ালে অপারেশন হয়ে গেছে, সে লাইটটা শুকিয়েছে, ছুটি সেদিনই ছুটি, মুখটা মেখে আছে, তখনও একটু লিকুইড মতোই খাচ্ছে, ছুটি করছে।
নিয়ে যাওয়ার পরে সে এসে আমাকে বলছে, কাকা আপনি আপনার খাবারটা দিয়ে দিলেন? হ্যাঁ, আমার তো আজকে সলিড ফান্ড নেই। বলে না, আমি তো দিনাজপুর যাবো, আজকে আমার ছুটি হলো, আমার দিদি দৌড়াদৌড়ি করছে, ছুটিতে দুপুর হয়ে যাবে, আপনার ওই টিফিনটা পেলে আমি রাস্তায় একবার টিফিন করতে পারবো। ন্যাচারালি আমরা আশা করছি যে এদের রোগও সেরে যাবে। কী করে সারবে? কে সারাবে? কাজে সামাজিক এবং অর্থনৈতিক যে বললাম, আমি এই দুটো উদাহরণই প্রায় অর্থনৈতিক দিক, কিন্তু সামাজিক দিকটা হচ্ছে যে এই সম্পর্কে একেবারেই অসচেতন, কেউ কিছু জানে না। এবং রাজারা কিন্তু কারণ আছে, কারণ বলছি, একটা কথা প্রথমেই বলা উচিত ছিল আমার, সেটা হচ্ছে যে ক্যান্সার বলি ভয় পেয়ে কোনো লাভ নেই। ক্যান্সার হচ্ছে একটা গুপ্ত ঘাতক, সিক্রেট কিলার, মানে প্রকৃতি প্রদত্ত সুপারি কিলার যাকে বলে। কাজেই তাকে ঘৃণা করা উচিত, ভয় না। ভয় করলে কোনো লাভ নেই, সেই কারণেও ভয় করা উচিত না। কারণ আমাদের ধরুন শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ, এখানে একটা হার্ট আছে, কিডনি আছে, ফুসফুস আছে, লিভার আছে, কখনো লিভারে হার্ট অ্যাটাক হয় না, অথবা হার্টে সিরোসিস অফ লিভার হবে। কিন্তু ক্যান্সার কিন্তু একেবারে এখান থেকে শুরু করে পায়ের পাতা সব জায়গায় হবে, সব জায়গায় লাভ হবে। কাজে তাকে ভয় পেয়ে কোনো লাভ নেই, সাবধান হয়েও লাভ নেই। যেসব সাবধানতার কথা বিজ্ঞাপনে বলা হয়, হ্যাঁ করা যেতে পারে, ঠিক আছে, সিগারেট বন্ধ করবেন, অনেকে সিগারেট না কেউ হয়, অনেকে কেউ হয় না, কিন্তু বন্ধ থাকুক, ক্ষতি পান করার খাবেন না। আমার বাড়িতে আমার বড় ছোটো পিসমশাই, আমার দুই কাকিমা, আমার দিদি, সকলেই এই রোগে মারা গেছে। দিদির একটা দোষ ছিল, ও খুব ওই নোনতা বাদাম খেতে, হয়তো বাদাম খেতে খেতে ওর খাদ্যনালীটা ক্যান্সার আক্রান্ত হয়েছে। আরেক কাকিমা হজমলা খেতে, এমনি জাস্ট খেতেন, ওই ছোটো কাকিমা, তাদের ওই নষ্ট হয়ে গেছে। এরকম কেস হতে পারে, কিন্তু তাই জন্যই হয়েছে যে, যেমন আমি হাসপাতালে জিজ্ঞেস করেছিলাম যে আমি যে হাসপাতালে আসছি ওগুলো দেখাতে, দেখছি অধিকাংশ মুসলিম নেই। তখন ডাক্তারবাবু বললেন না, কারণটা কেন তো বলা যাবে না ওভাবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে যে অসম্ভব ম্যালনিউট্রিশন এবং অতিরিক্ত সন্তান ধারণ, এই কারণে ইউটেরাস এবং ব্রেস্ট ক্যান্সার। কিন্তু এটাকে আপনি কারণ হিসেবে ওইভাবে নেবেন না। কিন্তু যাদের হচ্ছে, আমি অনেক সময় কথা বলতে গিয়ে আমি যাকে ভেবেছি যে হয়তো রোগী দেখলাম যে না তার পাশের জন, অর্থাৎ এ বেশি চিন্তিত, হাজব্যান্ড ছেলে, মেয়েটির কোনো তাপ নেই, ক্যান্সার ঠিক আছে, তো দাঁতে ব্যথা হলেও তো দাঁতের ওষুধ হয়, এরকম আছে। তমনাসের যখন তোমার অনেক ছোটো, তমনাসের বাবা এবং দাদুর সঙ্গে আমি চাকরি করেছি। কাজে ডাক্তার হওয়ার আগে যখন স্কুলে পড়ে বাচ্চা ছিল তখন কেউ ছিল, কাজে ও আমাকে যে একটু ডাকে, যেহেতু আমি বাবাকে বলো, সব ডাক্তার এই পেশেন্টদের যেটু ডাকে না, আর যদি ডাকতে থাকে তাদের সংসার চলবে না। কাজে আমি তো বিনা পয়সার পেশেন্ট, আমার শুধু দুদিন, 7 দিনের ব্যবধানে 2 দিন খেতে গিয়ে খেতে পারি, একটা ওই ভাব, জীব নিচ্ছে না, জন্ডিস বাবুকে বলেছিলাম যে আমার জন্ডিস হলো না, একটু বলে তাহলে ব্লাডটা করা, বিলিরুবিন ওকে, SGPT বেশি, ওই SGPT তাকে সামনে রেখে 3 মাস বাদে আমার এই রোগটা করেছে। 2 বার USG করিয়েছে, 2 দিনে 4 বার ওই কী ওটাকে বলে না, আরে আর্জি করে যেটা করলাম, হ্যাঁ সিটি স্ক্যান 2 দিনে 5 বার। আমি ডাক্তারবাবুকে বললাম যে কী করছেন, বুড়ো মানুষের আল্ট্রাভায়োলেট বারবার ঢোকাচ্ছেন কেন, কিন্তু ছবি টবি বেরিয়েছে, কয়েকটা দিয়ে মালাট ফ্লাট করে ফেলেছি। তখন ওই তমনাসকেও বলেছে যে উনি তো ওই কাটানি করে যাচ্ছেন, আর আমার টেনশন হচ্ছে আমি দেখছি একটা কিছু আছে, অথচ পাচ্ছি না। ওখান থেকে বলা হলো যে কোলোনোস্কোপি করবে, কোলোনোস্কোপি করার কথা বলা, তো ওগুলো তুমি এন্ডোস্কোপিটাও করবে। একই দিনে দুটো করবো শুনে আবার আমাদের এখানে যে গার্জিয়ান, আমাদের সকলের বৃদ্ধদের গার্জিয়ান সুরেশ না, সে একটা হল্লাবাল্লি তুলে দিল। বুড়ো বয়সে দুটো একদিনে করলে ভীষণ দুর্বল, কারণ এদিকে যুবকের মধ্যে চললে তো হবে না, বয়স তো 70, কখন, এখন কিন্তু 73। যা হোক একদিনই হয়েছে দুটো, এবং যখন কোলোনোস্কোপি হয় আমি ধরে পেয়েছি যে মাল যাচ্ছে। আর
বিশেষ কোথাও যেতে হয়। এটা সোজাসুজি মানে ও আমি লিখেছি এটাকে বইতে যে রুদ্রপ্রয়াগের চিতার খুঁজে, এখন তমনাস প্রথম থেকেই রুদ্রপ্রয়াগের চিতার খুঁজে বেরিয়েছে না আমি জানি না, ঠিক ওই কোলোনোস্কোপে ধরা পড়লো, কারণ ডাক্তারবাবু এবং সঙ্গে যারা আছেন তাদের কথাবার্তা শুনে ঠিক আছে মোটামুটি। এবং তারপরে আমার মনোভাবনা এখানে লিখে দিয়েছে, তার নতুন করে কিছু বলবো না।